কুমিল্লা বোর্ড 21 থেকে আমরা 4 নম্বর পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে করব আমরা 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর। এর আগের ক্লাসের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি 5, 6, 7 গুলো আরেকটা ভিডিওতে দেওয়ার কথা ছিল। আজকে সেটাই আমরা করব। তাহলে দেখুন, 5 নম্বরে আপনাকে দেওয়া আছে কিউ বা উৎপাদন দেওয়া আছে, তারপরে মোট স্থির ব্যয় দেওয়া আছে টিএফসি, এবং মোট পরিবর্তনশীল ব্যয় টিবিসি বা টোটাল ভেরিয়েবল কস্ট বলা হয়, এগুলো দেওয়া আছে। আপনাকে গ নাম্বারে বলতেছে উৎপাদনের প্রতিটি স্তরে মোট খরচ টিসি। টিসি মিনস হলো টোটাল কস্ট বা মোট খরচ বের করতে হবে। নির্ণয় করার জন্য বলা যায়, কোনো চিত্র আঁকতে বলে নেই। তাহলে আমরা টিসি কিভাবে পাবো? টিসি নির্ণয়ের অনেকগুলো দুইটা সূত্র আছে। দুইটার মধ্যে একটা সূত্র হলো টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। ওকে, অর্থাৎ টিএফসির সাথে যদি আমরা টিভিসিটাকে যোগ করি তাহলে আমরা টিসির মান পেয়ে যাব। ওকে, তাহলে আমরা সেটাই করি। শুরু করি। প্রথমত আমাদেরকে একটা কলাম, একটা চার্ট নিতে হবে। তো চার্টের মধ্যে এখানে আমরা লিখব, কলাম নেব। আগে থেকে কলাম ছিল ওখানে 3টা, তাহলে এখন একটা আমাদের বাড়াতে হবে, 4টা কলাম নেব আমরা। 1, 2, 3, 4। ওকে, তাহলে এবার আমরা কলামগুলোর নাম দেব। এখানে আমরা নেব গ নাম্বার। গ নাম্বার দিয়ে আমরা লিখব যে এখানে টিসি নির্ণয় করা হলো। টিসি নির্ণয় করা হলো। ওকে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে কিউ, আমি জাস্ট ইংরেজিগুলো লিখব। তারপরে টিএফসি, যদি বাংলা থাকে সম্পূর্ণ বাংলাটাই লিখতে পারবেন, যদি বাংলার পাশে ইংরেজি থাকে তাহলে আপনি শর্টকাটে ইংলিশটা লিখে দিতে পারবেন, টিএফসি। তারপরে দেওয়া ছিল টিবিসি, এবং টিএফসি আর টিবিসি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টিসি। ওকে, তো এবার আমাদের মানগুলো আছে বাংলায় 1 থেকে 5 পর্যন্ত আছে। 1, 2, 3, 4, 5। আর এখানে টিএফসি আছে সবগুলোই 12 করে। টোটাল ফিক্সড কস্ট, ফিক্সড মিনস হলো সবগুলো একই রকম থাকবে। টিবিসির মান দেওয়া আছে 5, 14, 21, 34, 63। 5, 14, তারপর 21 এবং 36, তারপর দেওয়া আছে 63। তাহলে টিসি মিনস হলো টিএফসি এবং টিবিসি দুটোটাকে যোগ করতে হবে। তো আমরা যোগ করে কত পাই? 12 আর 5 হলো 17, তারপরে হলো 26, তারপরে হলো 33, তারপরে হলো 48 এবং এরপরে হচ্ছে 75 পাইলাম আমরা। এই ছিল আমাদের টিসি নির্ণয়, এতটুকুতেই শেষ। তাহলে আমাদের মোট স্থির ব্যয়, মোট খরচ উৎপাদনের প্রতি স্তরে আমরা বের করে দেখিয়ে দিলাম। এটা জাস্ট এখানে একটু ব্যাখ্যা লিখে দিবেন, এক লাইনের মধ্যে শেষ করে দিলে হবে। এখন আমরা যাব ঘ নাম্বারে। আমাদেরকে ঘ নাম্বারে বলেছে কি? ঘ নাম্বারে বলেছে উদ্দীপক হতে প্রাপ্ত গড় ব্যয় রেখা এইরূপ আকৃতি হওয়ার কারণ সমূহ আলোচনা করো। আমাদেরকে গড় ব্যয় রেখা আঁকতে হবে। এখন গড় ব্যয় রেখাটা যদি আমরা আঁকতে যাই তাহলে তো গড় ব্যয়ের মানটা আগে প্রয়োজন। এখন আমরা গ নাম্বারে বের করেছি এখনো টিসি, অর্থাৎ টোটাল কস্ট বা মোট ব্যয় বের করেছি। আমরা এখন গড় ব্যয়টা আগে বের করব। তো এখানে আপনাকে আগে লিখতে হবে উদ্দীপক হতে নিচে গড় ব্যয় নির্ণয় করা হলো। গড় ব্যয় নির্ণয় করা হলো। ওকে, তাহলে এবার আমরা রেখাচিত্র নিব। বিন্দু নিতে হবে। প্রথমত আমাদের এখন আর টিএফসি এবং টিবিসি এগুলোর কোনো প্রয়োজন নাই। আমরা লাগবে শুধু কিউ টিসি, অর্থাৎ কিউ দ্বারা টিসি কে যদি আমরা ভাগ করি এসি পেয়ে যাব। তাহলে কলাম লাগবে মোট 3টা। এখন এখানে লিখতে হবে উৎপাদন, অথবা সংক্ষেপে কিউ, সংক্ষেপে লিখব কিউ। তারপরে টিসি বা টোটাল কস্ট অথবা মোট ব্যয়, তারপর একটা দিয়ে একটাকে আমরা যদি ভাগ করি আমরা পাবো এসি বা গড় ব্যয় পাবো।
তাহলে আমাদের উৎপাদন দেওয়া আছে 1 2 3 4 5, আর আমরা টিসি পেলাম 17, তারপরে পাওয়া গেল 26, এরপরে 33, তারপর 48 এবং এরপরে হলো 75। তো আমরা টিসি কে যদি কিউ দ্বারা ভাগ করি এস এর মান পেয়ে যাবো। এই দিয়ে যদি 17 কে ভাগ করি 17, 13 দুগুণ 26, 3 11 33, 4 12 48, 5 15 75। ওকে, তাহলে এবার এগুলো দিয়ে আমাদেরকে রেখাচিত্র রাখতে হবে। রেখাচিত্রের উপরে আমরা ব্যাখ্যাটা দিতে পারবো। তাহলে এখানে আমরা লিখে দিব রেখাচিত্র। এখন রেখাচিত্রের মধ্যে প্রথমে আমরা নিব একটা লম্ব অক্ষ এবং আরেকটা নিব ভূমি অক্ষ। লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ এখানে দেখাবো আমরা সবসময়। টাকাগুলোই সবসময় লম্ব অক্ষে দেখাতে হবে। অর্থনীতিতে এটাই নিয়ম যে টাকার মানগুলোকে আপনি লম্ব অক্ষে দেখাবেন। তাহলে এখানে টাকা হলো সি, কস্ট, এটা এসি হলো সি দিবেন, টিসি হলো সি দিবেন। তারপর এখানে হলো কিউ উৎপাদন এবং এটা হলো জিরো অক্ষ। তাহলে উৎপাদন হলো 1 2 3 4 এবং 5। আর এসির মান হলো দেখেন 17 পর্যন্ত আছে এবং সর্বনিম্ন হলো 11। তাহলে আমরা 11 থেকে 17 পর্যন্ত সবগুলো নিয়ে ফেলি। 11, তারপরে হলো 12, 13, 14, তারপর হলো 15, 16, তারপরে হলো 17। ওকে, তাহলে 1 দিয়ে হলো 17। প্রথমে আমরা দাগটা দিব 1 দিয়ে 17। তারপর 2 থেকে হলো 2 থেকে 13, তারপর 3 দিয়ে হলো 11, 4 দিয়ে হলো 12, 5 দিয়ে 15। ওকে, তাহলে এবার আমরা রেখাটা টেনে দিব। আমাদের রেখাটা হচ্ছে প্রথম বিন্দু ছিল তারপর এখান থেকে এইভাবে উঠতে থাকবে। এটা হলো আমাদের এসি রেখা। ওকে, তাহলে এখন এসি রেখা এইরূপ কেন হলো সেটার উপর ব্যাখ্যা দিতে বলেছে। এইরূপ কেন হলো, তাহলে এটা কি আকৃতির হয়েছে খেয়াল করুন। এটা কিন্তু ইউ আকৃতির হয়েছে। মোটামুটি এসি রেখা কিন্তু ইউ আকৃতির হয়। আমরা লিখবো এখন চিত্রের ব্যাখ্যা। ব্যাখ্যার জন্য আমরা সবসময় একই পদ্ধতি ব্যবহার করি। চিত্রে লম্ব অক্ষে চিত্রের লম্ব অক্ষে আমরা দেখালাম ব্যয় এবং ভূমি অক্ষে কি দেখালাম উৎপাদন। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। যদি ভিডিওটা একটু কালো আসে তাহলে একটু মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। ডিভাইসের ব্রাইটনেস বাড়িয়ে দিলে দেখা যাবে পরিষ্কারভাবে। তো এরপরে আমরা এখন লিখব, দেখেন আমরা চিত্রের ব্যাখ্যাটা দেওয়ার সময় আপনি চিত্র থেকে দিবেন না। চিত্র থেকে না দিয়ে আপনি সূচির দিকে খেয়াল করবেন। সূচিতে কি হয়েছে, যখন 1 থেকে 3 হয়েছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যখন 1 থেকে 3 তখন গড় ব্যয় হ্রাস পেয়েছে। আবার যখন 4 থেকে 5 হয়েছে আবার গড় ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে স্বল্পকালে হ্রাস আবার দীর্ঘকালে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখব উৎপাদনের পরিমাণ যখন 1 থেকে 3 তখন
গড় ব্যয় হ্রাস পায়, তখন গড় ব্যয় হ্রাস পায় এবং উৎপাদনের পরিমাণ যখন 4 থেকে 5 হয় তখন গড় ব্যয় আবার বৃদ্ধি পায়। ওকে, এভাবে লিখে দিতে হবে, এটাকে বৃদ্ধি পায়। গড় ব্যয় বৃদ্ধি পায়, ফলে রেখাটি ইউ আকৃতি ধারণ করে। ইউ আকৃতি ধারণ করে, এভাবে লিখে দিতে হবে। ওকে, ফলে রেখাটি ইউ আকৃতি ধারণ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে 6 নাম্বার। আপনাকে 6 নাম্বারে দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা কিসের চিত্র? টিআর। টিআর মিনস হলো টোটাল রেভিনিউ বা মোট আয়। মোট আয়ের মানটা আপনাকে দেওয়া আছে, মোট আয়ের মান দিয়ে চিত্র দেওয়া আছে। এখন গ নম্বরে বলেছে যে উদ্দীপকের আলোকে বিক্রেতার গড় আয়ের সূচি তৈরি করো। গড় আয়ের সূচিটা আমরা এখন তৈরি করব। তাহলে সূচি যদি তৈরি করতে যাই, আমাদের উৎপাদন দেওয়া আছে, টিআর দেওয়া আছে, আর গড় আয়ের ইংরেজি হলো এভারেজ রেভিনিউ মানে এআর। তাহলে আমরা কলাম দিব 3টা। আমরা এখন কলাম দিব 3টা। 6 নম্বর প্রশ্নের গ। 1 2 3। তাহলে এটা হলো 6 নাম্বার। 6 নাম্বারের গ। এখানে হলো উৎপাদন, বাংলায় লেখা আছে, আমরা বাংলায় লিখব উৎপাদন। তারপরে হলো মোট আয়, তারপর হলো গড় আয়। ওকে, তাহলে উৎপাদন দেওয়া আছে আমাদেরকে 1 থেকে 6 পর্যন্ত এবং ইংরেজিতে লেখা আছে। তাহলে আমরা ইংরেজিতে লিখব 1 2 3 4 5 6। এখন মোট আয় দেওয়া আছে, এক দিয়ে হলো 8 14 18 20 এগুলো দেওয়া আছে। আরেকটু চেক আউট করা যায়। 8 14 8 14, ভুল না হয় মতো একটু চেক করতে হবে। 14 এর পরে হলো 3 দিয়ে দেওয়া আছে 20। 3 থেকে 20 এর পরে কি দাগ আছে? 3 থেকে 20। ওকে, আমরা এটা লিখি তাহলে 3 থেকে 20। তারপর 4 থেকে দেওয়া আছে, তাও সেম 20 এ লেখা আছে। তারপর 5 থেকে দেওয়া আছে আবার, তাও 20। এখানে আমার একটু ডাউট মনে হচ্ছে। 6 দিয়ে দেওয়া আছে 18। 6 থেকে 18 দেওয়া আছে। তাহলে আমি একটু যদি আবার একটু ফোকাস দিই, 3 থেকে বিন্দুটা ছেদ করেছে রেখাটা 18 থেকে, যদিও তার এখানে দাগটা বাজিয়ে দিয়েছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক হতে পারে। তাহলে আমরা এখানে চেক করব 18 পর্যন্ত, অর্থাৎ এটাকে আমরা একটু বিন্দু ধরে আমরা এখন 3 কে ধরি 18। 3 কে আমরা 18 চিন্তা করবো। এখন গড়াই, গড়াই মিনস হলো এআর। তো এআর বের করেন, এসি বের করেন, তারপরে আপনার এইউ বের করেন। যে কোনো কিছুই বের করার জন্য সব সময় টি কে ভাগ করতে হবে। তাহলে আর এর বেলায় এখানে আর ইউজ করতে হবে কিউ। টি আর মিনস হলো টোটাল রেভিনিউ বা মোট আয়। তাহলে মোট আয়কে উৎপাদন দিয়ে ভাগ করতে হবে। 8, তারপরে হলো 7 6, তারপরে 5, এরপরে হলো 4, তারপরে হলো 3। এই হলো আমাদের গড়াই। এখন আমাদেরকে কি গড়াই আঁকতে বলেছে? গড়াইয়ের রেখা আঁকতে বলে না, জাস্ট সূচি তৈরি করা, এতটুকুতেই শেষ।
এবার দেখুন আপনাকে বলেছে ঘ নম্বরে উদ্দীপকটি যে বাজারকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। কোন বাজারকে নির্দেশ করে সেটা আমরা একটু গড়াই রেখাটা যদি আমরা অঙ্কন করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা এখন ঘ নম্বর আমরা লিখব ব হতে প্রাপ্ত মানগুলি দিয়ে প্রাপ্ত মানগুলোকে জ্যামিতিকভাবে রূপ দেওয়া হলো। ওকে, জ্যামিতিকভাবে রূপ দেয়া হলো। এখন আমরা কি করব, এটা রেখাচিত্র অঙ্কন করব। তাহলে রেখাচিত্র আঁকার জন্য লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ সবসময়ের মতো আমরা যেটা করব, এখানে সেন্টারে 0 নিব, এখানে কিউ আর এখানে নিব, যেহেতু এটা আই এর তাহলে আমরা নিব আর। এখন আমাদের কিউর পরিমাণ দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। তারপরে এখানে আমাদের গড়াই দেওয়া আছে 3 থেকে 8 পর্যন্ত, একদম সিরিয়ালি আছে, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে নিব 3, তারপরে লেখা আছে 4, এরপরে হলো 5, তারপরে 6, 7 এবং 8। তো আমরা এখন 1 দিয়ে দিব, 1 থেকে আছে 8, 1 থেকে 8 এর জন্য দাগ দিব, 1 থেকে 8। তারপর 2 দিয়ে হলো 7, 3 থেকে 5 থেকে, তারপরে 6 থেকে আছে, 6 থেকে হলো 3, 6 থেকে 3, এখন 4 থেকে 5 ছিল, 5 থেকে হলো 4, 6 থেকে 3। এবার আমরা দাগটা দিয়ে দিব। ওকে, তাহলে এটা আমরা কি আঁকলাম, এটা আমরা আঁকলাম এ আর রেখা, এ আর। তাহলে আমরা বিন্দুগুলোর নাম দিতে পারি এ বি সি ডি ই এফ। এখন আমি বাজার করানোর সময় বাজারের চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম তখন একটা কথা বলেছিলাম, এটা একটু খেয়াল রাখতে হবে, ফোকাস দিতে হবে। যদি কোনো বাজার রেখার মধ্যে এ আর রেখাটা, এ আর এভারেজ রেভিনিউ রেখাটা যদি এরকম হয়, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষে যদি এরকম এ আর রেখা থাকে, তখন সেটাকে বলে থাকি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যখন এ আর রেখাটা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের মধ্যে যখন এরকম হয় এ আর রেখাটা, তখন সেটাকে বলে থাকি আমরা একচেটিয়া বাজার। এটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনারা অনেকগুলো নৈর্ব্যক্তিকও পাবেন। তাহলে এটা কেমন হলো, এটা সেম ত্রিভুজ আকৃতি, এটার মতোই হলো, তাহলে এটা হলো একচেটিয়া বাজার। আমরা এখন ব্যাখ্যায় দিয়ে কি লিখবো, ব্যাখ্যায় আমরা লিখবো যে চিত্র বা উদ্দীপকের তথ্যসমূহ বিশ্লেষণ করে দেখা যায় এখানে গড় আই রেখাটা একটি একচেটিয়া বাজারকে নির্দেশ করে। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি? একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, অর্থাৎ বিক্রেতাই দামকে কন্ট্রোল করবে বা নিয়ন্ত্রণ করবে। বিক্রেতা যেই দামে পণ্যটা বিক্রি করবে, ক্রেতাকে সেই দামে পণ্যটা কিনতে হবে। এটা হলো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, যেটা আপনি আর একটু বই পড়ে 3-4টা বৈশিষ্ট্য লিখে দিবেন। শেষ হয়ে গেল আমাদের। এরপরে আসতেছি আমরা, এখন করব আমরা 7 নাম্বার। এটা একটা বাজারের 7 নম্বরে আপনাকে একটা চিত্র দেওয়া আছে। তাহলে চিত্রের মধ্যে খেয়াল করুন, এ আর রেখাটা এইভাবে আছে না, লম্বালম্বি ভাবে আছে, তাহলে সেক্ষেত্রে এটা হলো একচেটিয়া বাজারকে নির্দেশ করে। এখন বলেছে কি গ নম্বরে উদ্দীপকে ভারসাম্য বিন্দু চিহ্নিত করে মুনাফা বা ক্ষতির পরিমাণ
নির্ণয় করো। আপনি ভারসাম্য পরিমাণ কি ভারসাম্য বিন্দু কিভাবে চিনবেন? যেই বাজারে এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে, কি বললাম, এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলে থাকি আমরা ভারসাম্য বিন্দু। তাহলে এমআর রেখার বিন্দু হলো এটা এবং এটাকে এমসি রেখা ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা হলো টি বিন্দু, অর্থাৎ টি বিন্দু হলো আমাদের ভারসাম্য বিন্দু। এবার সেটা থেকে আমরা মুনাফা তৈরি করব। এখন মুনাফাটা করার জন্য আগে চিত্রটা আমাদের এঁকে নিতে হবে। তো এখান থেকে আমি চিত্রটা এঁকে নিই, যেমনটা দেওয়া আছে, একটু চিত্রটা আঁকতে যেন সুবিধা হয়। আমরা এখন করতে যাচ্ছি 7 নম্বর প্রশ্নের গ। তাহলে উদ্দীপক হতে আগে আমাদের চিত্রটা, হ্যাঁ অবশ্যই চিত্রটা আঁকতে হবে। লম্ব অক্ষ নিলাম এবং ভূমি অক্ষ নিলাম। আমরা জাস্ট এত কিছু দিব না, আমরা এখানে পি নিব এবং কিউ নিব, পি এবং সি, তারপর এখানে আছে আমাদের কিউ বিন্দু। ওকে, তারপর এখন এটা হলো জিরো অক্ষ, এখানে দিলাম আমরা কিউ জিরো, এখানে হলো পি ওয়ান, তারপরে এটাকে দিব আমরা পি জিরো, আর এটা হচ্ছে পি টু। ওকে, তাহলে এটা হলো জি বিন্দু দেওয়া আছে, আর এটাকে দেওয়া আছে এফ বিন্দু, তারপর এটাকে দেওয়া আছে টি বিন্দু। এরপরে এই জায়গায় একটা কে বিন্দু দেওয়া আছে, কেন দিলে বুঝলাম না, এটা কোনো কাজ নাই। তারপরে টি বিন্দু বরাবর এটা হলো এমসি রেখা, আর এখান থেকে আমরা এখন নামাবো এক বিন্দু বরাবর, এটা হচ্ছে এ আর রেখা, আর টি বিন্দু বরাবর হলো এম আর রেখা। এই ছিল আমাদের মান। এখন এগুলো দিয়ে আমরা তৈরি করব। আচ্ছা, আর একটা এসি রেখা আছে, এসি রেখাটা ছেদ করেছে জি বিন্দুকে, এটা হলো আমাদের এসি রেখা। তাহলে এবার আসুন আমরা ব্যাখ্যাটা খেয়াল করি। তাহলে এখানে চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, এখানে এমসি রেখা এম আর রেখাকে ছেদ করেছে কোন বিন্দুতে? টি বিন্দুতে, টি বিন্দুতে। তাই টি বিন্দু হলো ভারসাম্য বিন্দু, টি বিন্দু হলো ভারসাম্য বিন্দু। তাহলে এখন আমরা মুনাফাটা বের করব। দেখুন, বাজারের মুনাফাটা বের করার জন্য আমি যদিও বাজারের অনেকগুলো ক্লাস করিয়েছিলাম, আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন, একটু নিচের দিকে ভিডিওগুলো পাবেন। তাহলে দেখুন, বাজারের বা যে কোনো একটা বাজারের ভারসাম্য বের করার জন্য এখানে লিখবেন আপনি, প্রথমে আমাদের লাগবে টি আর। তাহলে এখান থেকে আগে আমরা লিখি এ আর। এ আর কোন বিন্দুতে? এ আর হলো এফ বিন্দুতে, এফ বিন্দুর মান হচ্ছে পি জিরো। তাহলে এটা আমরা কানেক্ট করব জিরো থেকে পি জিরো, জিরো পি জিরো। তারপরে এসি, এসি বিন্দু কানেক্ট করেছে জি বিন্দুতে, জি বিন্দু বরাবর আছে পি ওয়ান, তাহলে এটা লিখবো আমরা জিরো পি ওয়ান। তারপরে জিরো বিন্দু কিউ, কিউ সমান হলো, এখানে কিউ বিন্দু হয়েছে কিউ জিরোতে, তাহলে এটা লিখবো আমরা জিরো কিউ জিরো। ওকে, তারপর আসুন এখন আমাদের লাগবে টি আর। টি আর মিনস হলো এ আর ইন্টু কিউ। তাহলে এ আর রেখাটা হচ্ছে জিরো পি জিরো এবং কিউর মান হচ্ছে জিরো কিউ জিরো। তাহলে যদি আমরা গুণ করি, দেখুন জিরো পি জিরো জিরো কিউ জিরো। এবার একটা জিনিস খেয়াল করুন, জিরো পি জিরো, এই যে জিরো পি জিরো এবং জিরো কিউ জিরো, তাহলে আমরা বিন্দু কোনটা কোনটা পাচ্ছি? এটা আর এটা। তাহলে এবার এখান থেকে এটা পুরোপুরি আয়তকার করলে আপনারা কি কি পাচ্ছেন? জিরো পি জিরো এফ
কিউ জিরো পুরোটাই নিতে হবে, 0 P0 F Q0। ওকে, এবার নেক্সট আবার আবার আমরা একটু পেজ নাই, শর্ট করে লিখবো টিসি। টিসি হচ্ছে এসি ইন্টু কিউ। তাহলে এসি মান হচ্ছে আমাদের কত কত পাইলাম আমরা এখানে 0 P1, 0 P1, আর কিউর মান হচ্ছে 0 Q0। তাহলে 0 P1 0 Q0, 0 P1 এবং 0 Q0। তাহলে যদি আমরা কানেক্ট করে পুরোটাই আয়ত করলে এটাই পাচ্ছি আমরা না। তাহলে 0 P1 G Q0, 0 P1 G Q0, এইভাবে একটি মান বের করতে হয়। ওকে, তাহলে এবার আমরা মুনাফাটা বের করব। সুতরাং আমরা জানি এখান থেকে আমরা জানি বলে মুনাফা পাই, মুনাফাকে পাই দ্বারা চিহ্নিত করা হয়, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর, আমরা টিআর সমান পেলাম 0 P0, তারপরে এফ Q0 মাইনাস 0 P1 G Q0। ওকে, তাহলে একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করার নিয়ম হচ্ছে যেটা যেটা কমন আছে সেটা চলে যাবে আর আনকমন গুলোই বসবে। তাহলে 0 0 মিল আছে সেটা চলে যাবে, Q0 চলে যাবে, বাকি থাকলো P0। এখান থেকে লেখা আছে F, আর এদিকে আছে P1 এবং এদিকে লেখা আছে G। আমরা যদি একটু চেক আউট করে দেখি P0 P1 GF, P0 P1 GF, এই হলো আমাদের মুনাফা। অর্থাৎ এখানে আবার একটা জিনিস আপনার থেকে একটু খেয়াল রাখতে হবে, এটা কোন ধরনের ভারসাম্য অর্জন করেছে, কোন ধরনের মুনাফা অর্জন করেছে। এখানে বাজারে 3 রকমের মুনাফা অর্জিত হয়, একটা হলো অস্বাভাবিক, তারপর হলো স্বাভাবিক, এবং আরেকটা হলো ক্ষতি বা লোকসান। তাহলে এটা ক্ষতি কখন হলো? এটা কিন্তু ক্ষতি হয়েছে কিভাবে? এখানে তো কোনো মাইনাসের আসে নাই, কিন্তু মাইনাসের না আসলে এটা ক্ষতি হয়েছে কিভাবে? এখানে দেখেন এসি, এসি মানে হলো ব্যয়, ব্যয় রেখাটা উপরে, আর এ আর বিন্দুটা হলো নিচে, অর্থাৎ এফ বিন্দু হলো জি বিন্দু থেকে নিচে। তাহলে এফ বিন্দুটা হচ্ছে আমাদের এ আর আই রেখা, আর জি বিন্দুটা হলো ব্যয় রেখা। তাহলে ব্যয় রেখাটা অর্থাৎ ব্যয় বেশি আই কম, ব্যয় বেশি আই কম হলে এটা ক্ষতি হয়েছে, আপনি লিখে দিবেন। অর্থাৎ দেখা যায় ফার্মটি ক্ষতির সম্মুখীন হয়েছে। ওকে, নেক্সট আসুন, এবার নেক্সট বলা হচ্ছে আপনাকে ঘ নম্বরে উদ্দীপকে এসি রেখা যদি কে বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের নতুন কি পরিস্থিতি বিশ্লেষণ করো। এসি রেখাটা কে বিন্দু দিয়ে নিতে হবে। এখন এসি রেখা আছে আমাদের কোন বিন্দুতে? জি বিন্দুতে আছে এসি রেখাটা, জি বিন্দুতে। জি বিন্দু দিয়ে না গিয়ে সেটা কে বিন্দু দিয়ে, কে বিন্দুটা কোথায় আছে একটু খেয়াল করুন, কে বিন্দুটা কিন্তু টি বিন্দু বরাবরই আছে, কে বিন্দুটা টি বিন্দু বরাবর। আমরা এইভাবে চিন্তা করবো, কেটা হচ্ছে টি বিন্দুতে, এখানে দিয়ে আমরা চেক আউট করবো, কারণ এখানে তো কোনো কিছু মান নেই, কোনো মানেই নেই এখানে। তো আমরা এটাকে টি বিন্দু ধরেই কাজ করব, অর্থাৎ কেটা টি এর পাশাপাশি আছে। তো আমি যদি এটাকে একটু মুছে, এখানে যদি আপনাকে চিত্রটা, অবশ্যই আরেকটা চিত্র আঁকতে হবে। আপনাকে বলা হয়েছে প্রশ্নে যে এসি রেখাটা কে বিন্দু দিয়ে নিতে, তাহলে কে বিন্দু মিনস হলো কে বিন্দুটা টি এর পাশাপাশি, আমরা টি বিন্দু দিয়ে কে এসি রেখাটা নিয়ে যাব। তাহলে আগের এসি রেখাটা আমার থেকে একটু মুছতে হবে। দেখুন আমি এখানের মধ্যে আপনি বুঝেন মতো করে এটা এখানেই করে দিচ্ছি, নতুন করে ঘ নাম্বারে গিয়ে চিত্র আঁকতে হবে। তাহলে এখন এসি রেখা আঁকবো আমরা। এসি রেখাটা হচ্ছে কে বিন্দু বরাবর, অর্থাৎ টি বিন্দুকে ছেদ করে তারপরে যাবে, এটা হলো আমাদের নতুন এসি রেখা ঘ নাম্বারে, এটা হচ্ছে ঘ নাম্বার। ওকে, তাহলে এবার এখান থেকে আমাদেরকে সেম ভাবে আবার মুনাফা বের করতে হবে। আমরা লিখবো এখন বা এখানে এ আর ছেদ করেছে এফ বিন্দু বরাবর P0, তাহলে P0 মানে হলো 0 P0 এবং
এসি রেখা হলো কে বিন্দুতে, তাহলে কে বিন্দু মিনস হচ্ছে P2। তাহলে আমরা লিখব এসি রেখা হচ্ছে P2, P2 মিনস হলো 0 থেকে P2। তারপর এবার কিউ এর মান হলো, আমাদের কিউ লাগবে, কিউ এর মান হলো Q0, কারণ এটাতেই দাগ আছে, তাহলে 0 থেকে Q0। এবার এখন আমরা সেম ভাবে এখন বের করব টিআর। টিআর এর সূত্র হচ্ছে এআর ইনটু কিউ। তাহলে এআর মানে হলো 0, P0 ইনটু কিউ এর মান হলো 0, Q0। তাহলে P0 পর্যন্ত যদি আমরা চেক আউট করি, এখানে হলো 0 থেকে P0 এবং 0 Q0, 0 থেকে P0 অর্থাৎ P0 থেকে আবার এখানে Q0। তাহলে আমরা যদি আয়ত করি, রাউন্ড করলে দাঁড়াচ্ছে এটাই, অর্থাৎ 0 P0 F Q0, 0 P0 F Q0। এবার আসেন টিসি। তাহলে টিসির সূত্র সেম, এসি ইন্টু কিউ। এসির মান হচ্ছে, এসি কোন জায়গায় 0 P2 ইন্টু কিউ এর মান হচ্ছে 0 Q0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 0 P2, 0 P2 এবং 0 Q0। তাহলে আমরা যদি রাউন্ড করি, এটাকে আমরা এখন কে বিন্দু ধরবো, এটা কে বিন্দু বরাবর। তাহলে 0 P2 K Q0, 0 P2 K Q0। ওকে, এবার আমরা জানি মুনাফার সূত্র, মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর এর মান হলো 0 P0 F Q0 আর মাইনাস টিসি হলো 0 P2 K Q0। ওকে, তাহলে এবার একটা থেকে একটা বিয়োগ করার নিয়মটা কি কিছুক্ষণ আগে বুঝলেন, যেটা মিল আছে 0 0 মিল আছে চলে যাবে, Q0 Q0 চলে যাবে। তাহলে মিল নাই কি P0 F আর এখান থেকে আছে P2 K। তাহলে P2 P0 F K। তাহলে আমরা যদি একটু রাউন্ড করি, কি পাচ্ছি আমরা, P2 সুন্দর করে যদি সাজিয়ে লিখি, তবে এইভাবে রেখে দিলে হবে P2 P0 F এবং K। এখন এখানে কি হয়েছে, আগের গ নাম্বারে আমরা পেয়েছিলাম এটা লোকসান ছিল বা ক্ষতির সম্মুখীন ছিল, কারণ এসি রেখাটা জি বিন্দুতে ছিল, এসি রেখাটা উপরে ছিল আর এআর রেখাটা এফ বিন্দুতে ছিল, অর্থাৎ এসি রেখাটা উপরে এআর রেখাটা নিচে ছিল, মানে ব্যয় বেশি আয় কম ছিল বিদায় এটা লোকসান ছিল। আর এখন দেখেন, এখন এআর রেখাটা আছে এফ বিন্দুতে আর এসি রেখাটা আছে কে বিন্দুতে, অর্থাৎ এখানে আয় রেখাটা উপরে, আয় রেখা উপরে, ব্যয় রেখাটা নিচে। তাহলে আয় রেখা উপরে অর্থাৎ আয় বেশি, আর ব্যয় রেখা নিচে মিনস হলো ব্যয় কম। তাহলে আয় বেশি ব্যয় কম হলে এটা কি হবে, অস্বাভাবিক মুনাফা হবে। আয় বেশি ব্যয় কম হলে এটা অস্বাভাবিক মুনাফা হবে। তাহলে আপনার থেকে একটু ব্যাখ্যা লিখে দিতে হবে, এটা ব্যাখ্যাটা কিভাবে লিখবেন। অতএব দেখা যায়, এভাবে একটা প্রশ্ন আনসার করলে আপনি পুরো নাম্বারটাই পাবেন। দেখা যায় যে এসি রেখা কে বিন্দু অতিক্রম করলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে, অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পরের ক্লাসে কথা হবে। ধন্যবাদ।